ধন্যবাদ সবাইকে। আমরা একটি অসাধারণ জার্নির পর আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছলাম। আমরা কেন এরকম স্টাডি ক্যাম্পগুলো করি এটা নিয়ে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করবো আর কি। প্রথমত হচ্ছে যে আমাদের যে সংগঠন বা ফোরাম, এটা না হচ্ছে বাংলাদেশ স্টাডি ফোরাম। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা সমস্যা সম্ভাবনা নিয়ে আমরা স্টাডি করতে চাই। আমরা যখন বইপত্র পড়ি, বইপত্র পড়ার সাথে সাথে মানে রিয়েল লাইফ জানাশোনা আমাদের খুব জরুরি। কোনো একটা জায়গায় সরাসরি গিয়ে ওইটার ইতিহাস ঐতিহ্য জানা, এটা পড়াশোনার একটা গুরুত্বপূর্ণ অংশ। আরটা হচ্ছে যে আমাদের সবচেয়ে বড় শিক্ষক হচ্ছে আমাদের এই প্রকৃতি। আমরা এই প্রকৃতির কাছ থেকে কীভাবে শিক্ষা নিতে পারি, এটা খুব গুরুত্বপূর্ণ একটা লার্নিং। এজন্য আমাদের এবারের কিছু বলে ক্যাম্পের স্লোগান হচ্ছে লার্নিং ফ্রম নেচার, প্রকৃতি থেকে শিখি। আমরা বই, আমাদের পঠিত বিদ্যা, অধীত জ্ঞান, এটা যখন প্রকৃতির সাথে মিলিয়ে পড়বো, প্রকৃতির সাথে সামঞ্জস্য করতে পারবো, তখনই আমাদের জ্ঞানটা পরিপূর্ণ হবে। তো আমাদের এই জ্ঞানটাকে পরিপূর্ণ করার জন্য আমরা নিয়মিত বিভিন্ন স্টাডি ক্যাম্প আয়োজন করে যাচ্ছি এবং ভবিষ্যতে আরও করে যাব। তারপর হচ্ছে যে আমরা আরেকটা জিনিস পপুলারাইজ করতে চাই, যে জ্ঞান চর্চার জন্য শুধু একটা ক্লাসরুম থাকবে, একটা বিল্ডিংয়ের ভেতরে সব আড্ডা হবে, এরকম না। আমরা চাই জ্ঞান চর্চা এটা ছড়িয়ে যাক, মানে প্রাকৃতিক পরিবেশ হোক, আড্ডা হোক। আমরা আড্ডাকে পপুলারাইজ করতে চাই। আপনারা জানেন আমরা হাকিম চত্বরে যে আড্ডাটা মারি, এটা আপনার ঢাকা ইউনিভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইভেন্টের একটা। আমরা এই আড্ডাতেই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, অতীত নিয়ে আলাপ আলোচনা করি, বাংলাদেশ সম্ভাবনা নিয়ে আলোচনা করি। আমরা জ্ঞানের বিভিন্ন শাখা নিয়ে আমরা ডিসকাশন করি, জ্ঞানের বিভিন্ন শাখা ভ্রমণ করার চেষ্টা করি। আমরা এই চর্চাটাকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে, বিভিন্ন জেলাতে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে চাই। এজন্য আমরা একই সাথে বিভিন্ন জায়গা ভ্রমণ করার সাথে সাথে ওই জায়গায় আমাদের আড্ডাকে আমরা পপুলারাইজ করতে চাই। তারপর হচ্ছে যে একসাথে আমরা যদি কাজ করি, আমরা যদি একসাথে কোথাও যাই, তাহলে আমাদের মধ্যে টিম স্পিরিট বাড়ে। বাংলাদেশ স্টাডি ফোরাম অলরেডি একটা বড় প্রতিষ্ঠান আকারে দাঁড়িয়ে গিয়েছে। অলরেডি বাংলাদেশ স্টাডি ফোরাম কাজকর্ম শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, সরকারি তিতুমির কলেজে আছে, তারপর কাজী নজরুল ইসলাম কলেজে আছে, কবি নজরুল কলেজে আছে। তো আমাদের এই বৃহৎ কর্মকাণ্ড পরিচালনার জন্য আমাদের অ্যাবল, এক্সপার্ট, ডেডিকেটেড লোক দরকার, ডেডিকেটেড টিম দরকার। তো বাংলাদেশ স্টাডি ফোরাম সেরকম একটা ডেডিকেটেড টিম ডেভেলপ করা এবং টিমের মধ্যে টিম স্পিরিট ডেভেলপ করার জন্য আমরা এই ক্যাম্পগুলোর আয়োজন করছি। আরেকটা হচ্ছে যে আমরা যে জ্ঞান চর্চা করি, এটা এখানে আমাদের প্রচুর মানসিক শ্রম যায়। এই মানসিক শ্রমের জন্য আমাদের শারীরিক সক্ষমতা খুব জরুরি। এবং আপনার আপনার চিন্তা এবং জ্ঞানের ক্ষেত্রে পরিশ্রম করার জন্য শারীরিক পরিশ্রম করার ক্ষমতা খুবই জরুরি। আমি কয়েকজন জ্ঞানীগুণী লোকের নাম বলবো যারা তারা নিজেরা ব্যক্তিগত জীবনে এগুলো ফলো করতেন এবং কিভাবে আপনার শারীরিক সক্ষমতা কিভাবে মানসিক সক্ষমতার সাথে কানেক্টেড, এটার কয়েকটা এক্সাম্পল দেবো। যেমন কার্ল মার্কসের কথা বলি। কার্ল মার্কস ইয়াং বয়সে তার হবু শ্বশুর ওয়েস্টফ্যালেনের সাথে প্রতিদিন বিকালবেলা হাঁটতে বের হইতেন, উঁচু পাহাড় বেয়ে বেয়ে হাঁটতেন প্রত্যেকদিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। উনি পরবর্তী স্বীকার করছেন যে আমার মোটামুটি শারীরিক সুস্থতার জন্য আমার ওই দীর্ঘ হাঁটার অভিজ্ঞতার খুব কাজে দিছে। তারপর আপনার মাও সেতুংয়ের কথা বলেন। মাও সেতুং ইয়াং বয়সে চীন অনেক শীতের এলাকা, 0 ডিগ্রি বা খুব 3-4 ডিগ্রি টেম্পারেচার, সে শারীরিক শরীরের সহনশীলতা বাড়ানোর জন্য একটা স্রোতস্বিনী নদীতে খুব ঠান্ডা পানিতে প্রতিদিন সাঁতার কাটতো, শারীরিক দক্ষতা বাড়ানোর জন্য। তারপর আপনার ইন্ডিয়ার প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সে যখন কেমব্রিজে পড়াশোনা করতো, সে তখন ওই যে বরফের উপরে স্কিইং করতো। একবার এরকম স্কিইং করতে যা প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এবং উনি সারা জীবনে কয়েকটা ইয়োগা করতেন, যেমন শীর্ষাসন, পদ্মাসন, কারণ মানসিক পরিশ্রম করার জন্য শারীরিক সক্ষমতা খুবই জরুরি। তারপরে আপনার হারুকি মুরাকামির কথা বলবো, জাপানের সবচেয়ে জনপ্রিয় লেখক। উনি নিয়মিত ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন অ্যামেচারদের জন্য। একটা লেখক 26 কিলোমিটার দৌড়ানো শেষ করতে পারে, সে জয়ী হোক না হোক, সে শেষ করতে পারে। ইটস এ খুব গুরুত্বপূর্ণ ঘটনা। এবং উনি যখন কোনো 6 মাস ধরে কোনো একটা উপন্যাস নিয়ে লেখা নিয়ে ব্যস্ত থাকেন, তখন ওই 6 মাস দেখা গেছে হয় 15 কিলোমিটার দৌড়ান প্রতিদিন, অথবা 1.5 ঘন্টা সাঁতরান। শারীরিক সক্ষমতা খুব জরুরি। তারপরে আপনার আর্নেস্ট হেমিংওয়ে নিয়মিত বক্সিং প্র্যাকটিস করতেন। তারপরে আপনার
উনি নিয়মিত সমুদ্রে মাছ ধরতে যেতেন। আরেকজন দার্শনিকের কথা বলি, ইমানুয়েল কান্ট, আমার একজন প্রিয় দার্শনিক, আধুনিক দর্শনের জনক বলা হয়। ইমানুয়েল কান্ট তার 39 বছর বা 40 বছর বয়সে তার প্রথম লেখাটা বের হয়, ক্রিটিক অফ পিওর রিজন। এর আগ পর্যন্ত উনি প্রস্তুতি নিয়েছেন, দীর্ঘ 20 থেকে 25 বছর প্রস্তুতি, এবং ওনার এই মানসিক প্রস্তুতির সাথে যে শারীরিক প্রস্তুতির ব্যাপারটা জড়িত, উনি প্রত্যেক দিন সকালবেলা একটা নির্দিষ্ট টাইমে মর্নিং ওয়াক করতে পারতেন, দৌড়াইতেন। তো মানে ওনার যে শহর কনিক্সবার্গ নামে যে শহর, এই শহরের এই ছোট্ট শহরের মানুষগুলা ইমানুয়েল কান্ট যখন দৌড়াইতেন তখন ঘড়ির টাইমটা ঠিক করতো। হাস্যকর শোনায়, আপনার ইউরোপে আপনার আজ থেকে 200-250 বছর আগে ঘড়ি রাত্রেবেলা বন্ধ করে রাখা হতো, যেন চার্জ বা কম যায় আর কি, শীতের দেশগুলোতে। তো দেখা গেছে ওরা রাত্রে 12টায় একটা বন্ধ করে রাখতো, সকালবেলা ইমানুয়েল কান্টের দৌড়ের আওয়াজ শুনে তারা ঘড়ির টাইম ঠিক করতো। মানে হি ওয়াজ সাচ রেগুলার ইন দ্য মানে প্র্যাকটিস। এই যে তারপর আপনার রবীন্দ্রনাথের কথা বলেন, রবীন্দ্রনাথ আমাদের মতো বয়সে ছোটোবেলায় কুস্তি লড়াই করছে, তার একজন কুস্তি প্রশিক্ষক ছিল তার বাসার মধ্যে। তারপরে নজরুলের কথা বলবো, নজরুল আমাদের ঢাকা শহরে একটা মেয়েকে পড়াইতো, তা সে অনেক বিখ্যাত মেয়ে, প্রতিভা সোম, সে পরবর্তী প্রতিভা বসু হয়, মানে বুদ্ধদেব বসুর ওয়াইফ হয়। উনি প্রতিভা সোম অনেক বিখ্যাত, অনেক সুন্দরী সঙ্গীত শিল্পী ছিলেন, আমাদের ঢাকা শহরের খুবই ইডেন কলেজে মনে পড়তেন, খুবই মানে পপুলার একটা নারী চরিত্র ছিলেন আর কি। তো কাজী নজরুল নিয়ে খুব মজা করা হয়, উনি হয়তো বা ওই মেয়েকে দেখার জন্য বা পড়ানোর জন্য যে উপলক্ষ হোক ওই বাসায় রেগুলার যাইতেন আর কি, ওর প্রশিক্ষণ দিতেন, গান টান প্রশিক্ষণ দিতেন। তো উনি যে এই প্রতিভা সোমের বাসায় রেগুলার যাচ্ছেন, পুরান ঢাকায় হয়তো বাসাটা ছিল, তো পাড়া মহল্লার বখাটে কিছু ছেলে নজরুলের প্রতি খুবই ঈর্ষান্বিত হয়ে যায়। এই একটা কালো একটা বাটো একটা ছেলে রেগুলার এই সুন্দরীর বাসায় যায়, আমরা যাইতে পারি না। একবার করছে কি, পুরান ঢাকায় নজরুলকে 7 জন লাঠিয়াল ধরছে মারার জন্য। তো বলা হয় নজরুল নাকি ওদের হাত থেকে একজন থেকে লাঠি নিয়ে এই 7 জনের কাবু করে কিছু মাইরও খাইছে, ফিরে আসছে আর কি। মানে ফিজিক্যাল ফিটনেস ইজ সাচ ইম্পর্টেন্ট। আমরা যদি মানে ফিজিক্যালি ফিট না থাকতে আমরা দীর্ঘ সময় কাজ করতে পারবো না। আমরা যারা মানসিক শ্রম দেই, চিন্তা কাজ করি, তাদের জন্য শারীরিক সক্ষমতা খুবই জরুরি। তো আমরা ভবিষ্যতে বাংলাদেশ স্টাডি ফোরামে এই যে বিভিন্ন স্টাডি প্রোগ্রাম আছে, T20, ODI, এটা খুবই টায়ারসাম প্রক্রিয়া। আপনি একসাথে 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা বসে থাকা, লেখালেখি করা, পড়া, এটা ফিজিক্যালি খুবই টায়ারিং। এজন্য শারীরিকভাবে যদি আমরা সক্ষম না থাকি তাহলে আমরা এই কাজগুলো করতে আমরা পারবো না এবং আমরা অসুস্থ হয়ে যাব। এজন্য আমরা মানে মানসিক শ্রমের সাথে সাথে শারীরিক শ্রমও যেন ভালো করতে পারি, এজন্য এই ক্যাম্পগুলো করা যায়। তো আমরা একটু পরে আমরা ক্রিকেট খেলা নেমে যাব, এর আগে 1000 মিটার দৌড় হবে, এটা জাস্ট টেস্ট। আমরা ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করব। সবাইকে শুভেচ্ছা, স্বাগতম আমাদের সেই কর্মকাণ্ডগুলোতে। এখানে শেষ করছি, ধন্যবাদ সবাইকে।